দেখছেন এটিএন নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে, যা ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে আসা পানির স্রোতের ফলে আরও বেশি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সর্বশেষ যে প্রতিবেদন তা থেকে জানা যায় যে চলমান এই আকস্মিক বন্যায় দেশের 11টি জেলায় প্রায় 55 লাখ মানুষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ইতিমধ্যেই সোমবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারাজের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি একদিনে প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যার যে সার্বিক অবস্থা সেটা নিশ্চয়ই আপনারা জেনেছেন আমাদের সহকর্মীদের মাধ্যমে। তা নিয়ে আরও বিশদভাবে কৃষি অর্থনীতি কেমন যাচ্ছে, বন্যা বিপর্যস্ত ইতিমধ্যেই হয়ে পড়েছে, এ নিয়েও আজকে আমরা কথা বলবো আমাদের আজকের আয়োজনে। এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে ভার্চুয়ালি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। বন্যার পানি ইতিমধ্যে দেখা গেছে যে অনেক জায়গায় কমতে শুরু করেছে এবং পুরোপুরি কমার পর আসলে বোঝা যাবে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কত। কৃষক এই অবস্থায় সর্বপ্রথম আসলে কোন কাজটি করতে পারেন আপনি যদি বলতেন। দেখুন, এইবার যে বন্যাটা হয়েছে এটা এখন পর্যন্ত এটা একটা অঞ্চলে সীমাবদ্ধ। দেশের পূর্বাঞ্চল আপনি যদি ধরি যে দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং মধ্য পূর্বাঞ্চল, এই এলাকায় 11টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো সারা বাংলাদেশের তুলনায় যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হয়তো অত বড় না, কিন্তু যে এলাকায় ক্ষতি হয়েছে সেটা অনেক বড়। কারণ যেখানে বন্যা হয়েছে সেখানে মানুষের বাড়িঘর ডুবে গেছে, সেখানে ক্ষেত খামার অনেক পানির নিচে তলিয়ে গেছে। কাজে এখানে পুরোপুরি ক্ষতি হয়েছে এবং তাদের কিছু অর্থনীতি বলতে সেখানে সবই ভেঙে পড়েছে। এখন গ্রাম বাংলার অর্থনীতি সাধারণত কৃষি অর্থনীতি, এবং যখন বন্যা হয় তখন কৃষিটাকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে, এবং এই দিক থেকে আমাদের কৃষিরই বেশি ক্ষতি হয়েছে এই বন্যায়। প্রথমত দেখা যায় যে যে যখন বন্যাটা আসে এটা অতর্কিতভাবে বন্যাটা এসছে, এবং তখন আমাদের অনেক জায়গায় কিন্তু আউশ ধান পাকা অবস্থায় ছিল, যেটা আগে যদি মানুষ বুঝতে পারতো তাহলে সেটা দু একদিনের মধ্যে ধানটা কেটে নিয়ে যেতে পারতো, সেটা করতে পারে। তারপরে আমন ধান এখন বোনা শুরু হয়ে বিভিন্ন জায়গায় আমন ধান রোপণ করা হচ্ছে, সিডবেড থেকে চারা নিয়ে আমন ধান রোপণ করা হচ্ছে। তো কাজে এইটা অনেক জায়গায় হয়তো 50% হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে, কোথাও তার চেয়ে কম হয়েছে। কিন্তু এই যে আমন ধান রোপণের সময় সেইটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে আমন ধানটা সেখানে ডুবে গেছে সেটা হয়তো বা আর নতুন করে এটা আবার করতে হবে, এটা ওই চারা দিয়ে চলবে। তো কিছু কিছু ভ্যারাইটি আছে যেটা নাকি ডুবন্ত অবস্থায় থাকার পরও 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে পরে কিন্তু এটা আবার বেঁচে যেতে পারে। এটা এটা হয়তো কিছু কিছু ভ্যারাইটি আমাদের আছে, সেটা হয়তো সম্ভব। আর বিশেষ করে এখন যেই এলাকায় রোপণ করা যায়নি অথবা রোপণ করা হয়েছে এটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে হয়তো আমাদের লেট টিয়ামন, যেটাকে আমরা 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 জানি যে নাবি জাতের অনেক ধানের জাত আছে, এই সময়ে রূপা আমনের সময়ে করা হয়, এইগুলো হয়তো আবাদ করা যাবে, এবং এটা এই আগস্ট মাসের শেষ নাগাদ সেটা হয়তো রোপণ করে দেওয়া সম্ভব হবে। আরেকটি বিষয় হলো যে আমরা শুধু তো ধানের ক্ষতি হয় নাই, এই যে শাকসবজি, এখনকার যে শাকসবজি ছিল সেই ইভেন বাড়ির আঙ্গিনা পর্যন্ত যে শাকসবজি ছিল সেগুলো পানির তলায় তলিয়ে গেছে, যে কারণে ওই এলাকার মধ্যে শাকসবজির সমস্যা, এবং শাকসবজি এখন থাকবে না। কিন্তু আমরা যদি এটাকে যে রবি মৌসুম সামনে, রবি মৌসুমটাকে যদি আমরা আগিয়ে নিতে পারি, এবং যেমন ডাঁটা শাক, এটা তো খুব তাড়াতাড়ি করে হয়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, পুঁই শাক, এইগুলো যদি আমরা খুব আগা করতে পারি তাহলে হয়তো শাকসবজির যে সমস্যা সেই সমস্যাটা কিছুটা সমাধান হবে। স্যার, আপনি ধানের কথা বলছিলেন এবং পাশাপাশি শাকসবজির কথা বলছিলেন। আমরা একটু যদি বলি যে পাহাড়ি ঢলে ইতিমধ্যে কিন্তু মৌলভীবাজারও বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৌলভীবাজারে কৃষি ও মৎস্য খাত ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। সেখানকার যারা মৎস্য চাষিরা আছেন তারা এই মুহূর্তে কি করবেন?
দেখেন, এই মাছের ক্ষেত্রে কথা বললেন, সেটা যখন এরকম বন্যা হয় তখন মাছের ঘের যেগুলো আছে এগুলো তো ভেসে যায়, মাছ থাকে না। তারপরে পুকুরগুলো এখন সায়র হয়ে গেছে, পুকুর পুকুর নেই। কাজে এখন তো এই পুকুরের মধ্যে যারা মাছের চাষ করেছিল সেই মাছ তো বেরিয়ে চলে গেছে। তা এখন তো নতুন করে এখানের মধ্যে পোনা ছাড়তে হবে এবং নতুন করে মাছের চাষ করতে হবে। তা এই যে মাছের ক্ষতি হলো কৃষকের, যে এটা তো অনেক বড় ক্ষতি হলো, তারা এটা প্রচুর ইনভেস্টমেন্ট করেছে, এখন তারা ক্ষতির মুখোমুখি হয়ে গেছে। শুধু কি মাছের ক্ষেত্রে, আমাদের যে পশু পাখি, পাখি বলতে আমাদের যে হাঁস মুরগি এগুলো তো সব ভেসে গেছে। আর পশুর ক্ষেত্রে স্মল এনিম্যাল, লার্জ এনিম্যাল যেগুলো আছে, যেমন গরুর কথা ধরি, এগুলো খুব কমই আমাদের যে বড় বড় বাজার আছে কিংবা স্কুল আছে সেই মাঠের মধ্যে রাখা আছে, রাখতে পেরেছে। আর বাকিগুলো তো সব ভেসে গেছে অথবা মরে গেছে। কাজে এখানেও গবাদি পশু হাঁস মুরগি, কিছুদিন আগে আমরা শুনেছি যে প্রায় 2000 কোটি টাকা গবাদি পশু হাঁস মুরগি সেক্টরে ক্ষতি হয়েছে কৃষকদের। তো এই যে একটা বড় ক্ষতি, সেটাকে এখন আমাদের সরকারের উচিত হবে যে এইটাকে কৃষির পুনর্বাসনটাকেই সবচেয়ে প্রায়োরিটি দেয়া, অগ্রাধিকার দেয়া, বড় অগ্রাধিকার এখন কৃষির পুনর্বাসন হওয়া দরকার। এবং স্যার তার জন্য অবশ্যই বিভিন্ন আমরা কৃষি পুনর্বাসন নিয়ে আমরা আবারও আপনার সঙ্গে কথা বলবো, এ নিয়ে আরো জানার আছে আপনার কাছ থেকে আমাদের। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমরা আছি, সেখানে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপনিং পয়েন্টের আয়োজনে, এবং আমরা কথা বলছিলাম বন্যায় বিপর্যস্ত কৃষি অর্থনীতি নিয়ে। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত আছেন। স্যার, আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে কৃষি পুনর্বাসনে কি করণীয় সে সম্পর্কে কথা বলছিলাম, এবং তার সাথে যদি আরও একটু কথা যোগ করি যে বন্যা পরবর্তী করণীয় সম্পর্কে কৃষি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিন্তু 12টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই ইতিমধ্যে আপনি জেনেছেন, সেগুলো কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনার মনে হয়? কৃষি মন্ত্রণালয় যেই সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো সাধারণ জনগণের কাছে সেগুলো তারা পৌঁছে দেবে, এবং তাদের কৃষি সম্প্রসারণ কর্মীরা আছে, একবারে প্রতি গ্রাম পর্যায়ে পর্যন্ত তারা পৌঁছে যাবে, এটাই স্বাভাবিক। এইগুলো হয়তো বাস্তবায়ন হবে। এখন বিভিন্ন ক্ষেত্রে এখন যে কৃষি পুনর্বাসন হবে সেটা প্র্যাকটিক্যাল কিভাবে করা যাবে এটা তারা পরামর্শ দিচ্ছে, কিন্তু এটা তো বাস্তবায়ন করতে হবে আমাদের কৃষকদেরকে। এখন কৃষকদের সেই অবস্থা আছে কিনা, এইটা বাস্তবায়ন করার মতো বীজ আছে কিনা, তাদের সিডবেড এখন যেই লেট আমনের কথা বলা হচ্ছে সেই সিডবেড তৈরি আছে কিনা, এগুলো হলো প্রশ্ন। এখন কথা হলো যে আমাদের কৃষকের আর্থিক ক্ষমতা আছে কিনা, সেইটাও আরেক প্রশ্ন। কারণ এখন তো কৃষকের ঘরের যত সরঞ্জাম আছে, তাদের যত সম্পদ আছে, সবই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং নগদ টাকার খুবই অভাব। এমন একটা পরিস্থিতিতে তাদেরকে আবার পুনর্বাসিত করতে হলে আর্থিক সহায়তা করা দরকার, তাদেরকে মনোবল দেওয়া দরকার, এবং আর্থিক সহায়তা না থাকলে তারা তো কাজে মনোনিবেশ করতে পারবে না। প্রয়োজনীয় সিড, তারপরে প্রয়োজনীয় ফিড, যে গবাদি পশুগুলো যেগুলো বেঁচে আছে, এদের তো খাবার নাই, তো এদের খাবার তো জোগাড় করতে হবে। আমাদের যারা এখন বিভিন্ন সময়ে ত্রাণ নিয়ে যাচ্ছে, মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে গবাদি পশুগুলোর খাবার দরকার আছে, তাদের খ্যার নাই এবং দানাদার খাদ্য নাই, এগুলো কথাও আমাদেরকে ভাবতে হবে। এখন সেটা শুধু আমাদের যেই ফসল কৃষির কথা কৃষি মন্ত্রণালয় বলছে, এবং অন্য একটা মন্ত্রণালয় আছে মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়, তারা মৎস্য এবং পশু খাতে কি কি করণীয় সেগুলো বলছে। এগুলো কৃষকদের কাছে যথাযথভাবে যদি এই সম্প্রসারণ কর্মীরা পৌঁছে দেয়, সেটা আসলে একটা ইতিবাচক প্রভাব কৃষকদের উপর পড়বে। কিন্তু অবশ্যই স্যার। সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি তাদের জন্য আর্থিক সহায়তা দিচ্ছেন কিনা। এটা এখন আচ্ছা। বলা হচ্ছে যে বন্যার পরে কৃষকদেরকে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া হবে। আমি বুঝলাম, কৃষি ঋণ যদি খুব বেশি সুদের হয়
তাহলে এই কৃষি ঋণ তাদের জন্য অনেক সময় অনেকে গ্রহণ করতেও চায় না, অনেকের জন্য খুব ফলপ্রদ হয় না। আমরা চিন্তা করি যে যে পিকেএসএফ আছে এবং অন্যান্য প্রতিষ্ঠান আছে এবং এনজিও আছে, তাদের মাধ্যমে সুদ মুক্ত ঋণ প্রদান করা যায় কিনা। এবং আরেকটা জিনিস হলো যে কৃষি ঋণের কথা আমরা বলি, কিন্তু সবার কাছে এই কৃষি ঋণ গিয়ে পৌঁছে না এবং অনেক কৃষক ঋণ গ্রহণ করতেও চায় না। এই ক্ষেত্রে যেখানে কৃষকরা এখন খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তাদের হাতে অনেকে কপটহীন হয়ে পড়েছে, এমন একটা পরিস্থিতিতে তাদেরকে নগদ সহায়তা দেওয়া দরকার। এবং এই নগদ সহায়তার কথা আমরা অনেকেই চিন্তা করি না। যেমন যারা আমরা সাধারণত কিছু রিলিফ বা ত্রাণ নিয়ে যাই, কৃষকদের কাছে কিছু খাবার নিয়ে যাই, কিছু কাপড় নিয়ে যাই, পানি নিয়ে যাই, কিন্তু তাদের যে একটা নগদ সহায়তার দরকার আছে এবং তাদের যে নগদ টাকা ছাড়া তারা কিছুই করতে পারে না। এবং বন্যার পানি নিয়ে যখন সরে যাবে তখন তার ঘর দুয়ারটা আবার রিবিল্ড করতে হবে এবং বীজ কিনতে হবে, তাদেরকে সার কিনতে হবে। এই যে কাজগুলো, এর জন্য টাকার দরকার, কিন্তু এই নগদ টাকাটাই তাদের কাছে থাকে না। ঋণ আচ্ছা, পেতে পেতে তো অনেক সময় লাগে, দেরি হয়ে যায় অবশ্যই স্যার। এবং অনেকে ঋণ নিতে চায়। কাজে এই ক্ষেত্রে নগদ সহায়তা কিভাবে তাদেরকে দেওয়া যায়, আমরা যারা রিলিফ দিচ্ছি, প্রাইভেট অর্গানাইজেশন গুলোর থেকে সাহায্য সহায়তা করছি, তাদেরকেও সেটা চিন্তা করা দরকার এবং আমাদের সরকারকেও চিন্তা করা দরকার যে কিভাবে এই বিষয়গুলো কৃষকদেরকে নজরে আনতে হবে নগদ অবশ্যই। সহায়তা। স্যার, আমাদের ফসলি জমি যেমন ক্ষতির মুখে পড়েছে এবং সেই সাথে গবাদি পশুও পড়েছে, মৎস্য চাষিরাও সেভাবে ক্ষতির মুখে পড়েছে। এই সব মিলিয়ে কিন্তু একটা খাদ্য নিরাপত্তায় একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ থেকে উত্তরণের কি উপায়? দেখুন, খাদ্য নিরাপত্তা যে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে এটা আমি মনে করি না। তার কারণ হলো যে একটা অঞ্চলে আসলে বন্যাটা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সারা দেশের 1/5 এলাকায় এই বন্যার প্রাদুর্ভাবটা খুব বেশি, কিন্তু অন্যান্য এলাকায় তেমন বন্যা হয় নাই। তো এই দিক থেকে যে ফসলের খুব বেশি ক্ষতি হয়েছে ওইসব এলাকায় তা না। এবং এর আগে গত 2টা ফসল আমাদের খুবই ভালো ছিল, আমন ধান ভালো ছিল, তারপরে বোরো ধানটা ভালো হয়েছিল এবং কৃষকের ঘরে খাবার আছে। এবং আমাদের যে সরকারের পর্যায়ে এখন প্রায় 18 লাখ টন খাবার মজুদ আছে, খাদ্যশস্য আছে। তো এমন একটা পরিস্থিতিতে যে খাদ্য নিরাপত্তার একটা দারুণ অভাব হবে এটা আমি মনে করি না। তবে যেই এলাকায় বন্যা হয়েছে সে এলাকায় মানুষ খুবই কষ্টে আছে, সে এলাকায় খাদ্যের অভাব, সে এলাকায় সবকিছু, চিকিৎসার অভাব, কাপড়ের অভাব, সবকিছুরই অভাব। তো সেই এলাকার একটা বিশেষ করে টার্গেটেড অ্যাপ্রোচ নিয়ে তাদেরকে সহায়তা করা দরকার। তবে সারা বাংলাদেশের জন্য এখনো তেমন কোনো খাদ্য নিরাপত্তাহীনতা বা পুষ্টির নিরাপত্তাহীনতা আমি মনে করি এটার সম্ভাবনা না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনি যে মূল্যবান মতামত বা পর্যবেক্ষণগুলো দিলেন সেটা নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছে তারা নজরে আনবেন। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম বন্যায় বিপর্যস্ত কৃষি অর্থনীতি নিয়ে এবং কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং তিনি নিশ্চয়ই যে কথাগুলো বলেছেন সেগুলো বিবেচনায় এনেই পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে এবং আমাদের কৃষকেরা এই পরিস্থিতি নিশ্চয়ই আবারও ঘুরে দাঁড়াবে, পরিস্থিতি পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।